তো এনসিপির একটা দল, হ্যাঁ, যারা একটা মধ্যপন্থা হিসাবে আমরা আশা করি, তারা বলেছো সেটা, তারা গিয়ে শেষ পর্যন্ত একটা রাজাকার আলবদর আল শামসের কোলে গিয়ে উঠলো। এটা তো একেবারেই আমাদেরকে হতাশ করে। এটা কি এনসিপির চরিত্র প্রকাশ করলো কিনা? একদম, এটা তো বলার অপেক্ষা রাখা। তারা জোট করার পরে যেসব কথা বলতেছে না, হ্যাঁ, মনে হচ্ছে পুরা বাংলাদেশ জামাতে ইসলামী নিয়ে নিছে আর কি দখলে, এরকম একটা ভাবসাব দেখলাম। বিশেষত সাজ্জিদ আলম, সে তো মহা আনন্দের মধ্যে আছে। তো যাই হোক, এটা ভোটের পরে আমরা বুঝবো হিসাব নিকেশটা। তো আমাদের তরুণরা, যাদেরকে আমরা বলি অগ্রবাহিনী এই আন্দোলনে, তারা একটা রাজনৈতিক দল করেছে। তখন আমরা এটা বিরোধিতা করেছিলাম। আমরা প্রধান উপদেষ্টা সমালোচনা করেছি, তরুণদের একটা দল থাকা দরকার। উনি আহ্বান করেছে তোমরা একটা দল করো। এটাও এই কাজটা উনি ভালো করে নাই। এমন হইতে পারে যে উনি একটা চেষ্টা করেছিল, উনি আর কি খারাপ কাজ করলেন? 111-এর সময় নিজে একটা দল করার চেষ্টা করেছিল, সেটা পারে নাই, পরে ওখান থেকে তো সরে গেলেন। এখন এদেরকে দিয়ে একটা কিছু করার চেষ্টা করেছিল, তো সেটা তো উনি লাগাম টেনে রাখতে পারলো না। হ্যাঁ, উনি কি ওনার ইঙ্গিতে কি এই কাজটা হইল, এটা এখন আমরা সন্দেহ প্রকাশ করছি যে জামাতের হাতকে শক্তিশালী করার জন্য এনসিপিকে ওখানে পাঠালো কিনা। দেখেন 30 সিট তারা পাইছে, তো বাকি সিটে তো তারা জামাতের পক্ষে কাজ করতে হবে। তাহলে জামাতকে শক্তিশালী করার পক্ষে, যেটা আমরা বলছিলাম যে কেউ কেউ প্রচ্ছন্নভাবে এই জঙ্গি গোষ্ঠীকে ইয়ে দিচ্ছে, মদত দিচ্ছে, সেটা একটা হইতে পারে। আরেকটা দেখেন যে কালকে তো 10 দলেই ছিল, আর আজকে তো ইসলামিক আন্দোলন বললো যে না, আমরা আলাদাভাবে করবো। তারও যাই হোক, এগুলো হয়তো শেষ মুহূর্তে আবার কিছু বোঝাপড়া হইতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিষয়টা সেটা না, কিন্তু জামাতে ইসলামী মনে করতেছে তারা নেক্সট, হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ পেয়ে তারা সরকার গঠন করবে। আমি তো মনে করি এটা আকাশচুম্বী স্বপ্ন আর কি তাদের। এই বাংলাদেশে এই পরিস্থিতিতেও জামাতে ইসলামী সরকার গঠন করার মতো কোনো উপাদান এখানে নাই। তারা যতই হাঁকডাক করুক, তৃণমূলও তাদের সেরকম কোনো ভোটার নেই। যারা নেতা তারাই কর্মী, তারাই ভোটার, এটাই আমরা দেখে আসছি। মিরাকেল যদি কিছু না হয় এবং সরকারের যদি কোনো মদত এখানে না থাকে, বিশেষ করে নির্বাচন করে, আরে ভাই একটা পোস্টাল ব্যালট তোমরা ঠিকমতো করতে পারলা না, হ্যাঁ, ধানের ইয়েকে প্রতীকটাকে একেবারে মাঝপথে ভাজের মধ্যে ঢুকাই দিলা, এটা হইতে পারে? বলে যে অ্যালফাবেটিক্যালি করছে। অ্যালফাবেটিক্যালি হইলে দাঁড়িপাল্লা আর ধান তো কাছাকাছি থাকার কথা। কী ধরনের অ্যালফাবেটিক্যালি করছে সেটাও তো আমরা বুঝতেছি না। যাই হোক, বিএনপি শেষ পর্যন্ত এটা বুঝেছে, ধন্যবাদ। তারা এটা অবজেকশন দিয়েছে এবং বলেছে যে প্রয়োজনে তারা প্রার্থী নাম দিয়ে সেটা যেন পাঠানো হয়। তো এইখানে নানান রকমের ষড়যন্ত্র হবে। নির্বাচন একটা হচ্ছে টোটাল নির্বাচন ভণ্ডুল করে দেওয়া, হ্যাঁ, অন্য কোনো শক্তির পক্ষে কাজ করা, সেখানে তো পলাতক যারা আছে তারাও ইন্ধন দিচ্ছে। আরেকটা হচ্ছে রাষ্ট্রটা যাতে সঠিক জায়গায় না থাকে, হ্যাঁ, সঠিক ধারায় থাকলে পরে অনেকেরই রাজনীতি করা চলবে না এখানে। সেই কারণে আমি মনে করি যে ওনারা লাফালাফি করুক, আমরা ওইটা নিয়ে খুব বেশি তাদের হিংসাত্মক কার্যকলাপের দিকে আমরাও যাব না। কিন্তু সুষ্ঠুভাবে মানুষ যাতে ভোটের দিকে যায়, এই প্রচারণাটা আমাদের চালাতে হবে। এবং তারা যে এই যে জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করে আসলো, সেখানেও গিয়ে বলছে নির্বাচনের পরে আমরা, কী বলছে তো আমরা জানি না, মনে হচ্ছে যেন আমরাও যেন একসাথে থাকতে পারি, এরকম একটা কথা বলে আসছে তারা। তো ভালো, সেটা যদি হয়। বিএনপি তো বলছে যে আমরা জাতীয় ঐক্যমত্যে সরকার গঠন করব, তাহলে বিরোধী দল কারা হবে সেটারও প্রশ্ন থাকে। সবাই যদি সরকারে চলে যায়, আমরা তো আর গৃহপালিত বিরোধী দল তো রাখতে চাই না, তাই না? সেটা তো দেশের জন্য ভালো না। আর বিরোধী দলকে অ্যাকোমোডেট করার জন্য এবার সংস্কারের মধ্যে অনেক কিছুই আছে। ডেপুটি স্পিকার পাবে, তারপর গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে তারা চেয়ারম্যানশিপ পাবে, অ্যান্ড সো অন, অনেক কিছুই পাবে। তো সেই কারণে আমার মনে হয় এইসব না করে যার যার মতো করে যার যার দলীয় প্রতীক নিয়ে আমরা নির্বাচনে থাকি, শান্তি শৃঙ্খলার অবনতি যেন না হয়। আর পাল্টাপাল্টি যে অভিযোগগুলো শুরু হয়ে গেছে, জনাব তারেক রহমান তার এলাকায় যাবে, এখানে কি দোষণীয় ছিল? ওনারা গিয়ে অবজেকশন দিছে, ইলেকশন কমিশনও বলছে যে না গেলে ভালো। তো যাই হোক, এখন বিএনপি সেটা মেনে নিয়েছে।
এখন ওনারাও তো প্রতিনিয়ত কাজগুলো করছে না, সভা সমাবেশ করছে বিভিন্ন জায়গায়, ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়েও তো তারা প্রচারণা চালাচ্ছে। সুতরাং তারা তাদের মতো করবে, আর অন্য কেউ করলে সেখানে গিয়ে বারবার অবজেকশন দেবে, এটা তো কোনো ভালো ইয়ে না, বিহেভিয়ার আমরা পাচ্ছি না তাদের মধ্যে। তো এখন হচ্ছে কাউন্টিং ডেজ, এখন কি বলবেন, হ্যাঁ আর তো 26-27 দিন আছে বোধহয়। তো আমরা একটু সবাই সহনীয় হই এবং কারো প্রতি আমি যেটা বলেছি কোনো বিদ্বেষ যেন আমরা না ছড়াই, এবং জোট হবে, জোট ভাঙবে। হ্যাঁ, আর এক সময় কি দেখেছিলাম আমি, এই বেগম জিয়া যখন 27 নম্বরে অফিস, তখন দেখতাম যে কেউ 27 নম্বরে গিয়ে দেখা করতো, ওখান থেকে বেরিয়ে আবার 32 নম্বরে দেখা করতো। এগুলো চোখের সামনে তো আমরা দেখেছি। তো এইসব অপসংস্কৃতি এখান থেকে আমাদের বেরোতে হবে। আশা করি এখন এটা হবে না যে আমরা একবার গুলশানে যাব, আরেকবার ওই ইয়েতে যাবো, মগবাজারে যাব, এটা যেন আর না হয়। অনেক হয়েছে, আমাদের মধ্যেও কেউ উচ্চাকাঙ্ক্ষী লোকজন আছে, তারাও তো এদের সাথে বসে সলা পরামর্শ করেছে, ইসলাম দলগুলোর সাথে বসে নাই, আমাদের সাথে যারা আছে। আবার এর মধ্যে 3টা দল একটা ইয়ে করেছিল, এনসিপি, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি, সেটা আবার ভেঙে গেল। আর এবি পার্টির যিনি চেয়ারম্যান মঞ্জু, উনি বলল যে আমি জামাতের সাথে গিয়ে ভুল করেছি, আমাকে ক্ষমা উনি করে তো দিন। জামাতেরই লোক ছিলেন। হ্যাঁ, ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিল উনি। প্রকাশ্যে বলছে যে আমাদের আপনারা ক্ষমা করবেন। তো জনগণ মানে হাউস বলছে যে না, ক্ষমা করা যাবে না, বলে যে না, ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়। উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলে।